Recording in progress. আসসালামু আলাইকুম সবাই, দেখা যাচ্ছে? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আমরা স্টার্ট করি। আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 5 থেকে আমরা স্টার্ট করব। আজকে টপিকস গুলো একটু দেখে নেই। আজকে আমরা যে টপিকস গুলো নিয়ে ডিসকাস করব তার মধ্যে প্রথমে থাকবে হচ্ছে আর্থিং সুইচ এন্ড ইটস অপারেশন, ইনস্ট্রুমেন্টেশনাল ট্রান্সফরমারটা কি এবং কি কি টাইপের ইনস্ট্রুমেন্টেশনাল ট্রান্সফরমার হয়ে থাকে, আমাদের লাইনে আমরা কি কি ধরনের ইনস্ট্রুমেন্টেশনাল ট্রান্সফরমার ইউজ করি। এরপরে আমরা দেখব কারেন্ট ট্রান্সফরমার ফাইনালি। সো আমরা স্টার্ট করি আজকের লেকচার। আর্থিং সুইচ আমাদের প্রথম যে টপিকসটা ছিল সেটা হচ্ছে কি আর্থিং সুইচ। আর্থিং সুইচটা দেখতে কিরকম সেটা একটু দেখি আমরা। এটা হচ্ছে কি আর্থিং সুইচ। এখানে দেখেই বুঝতে পারতেছি যে এই সুইচটা আমাদের লাইন টু গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকবে। যে সুইচটা লাইন টু গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে সেটাকে আমরা বলি আর্থিং সুইচ। সো আর্থিং সুইচটা কিভাবে কানেক্টেড থাকবে সেটা একটু খেয়াল করো। এটা হচ্ছে কি তিনটা ফেজে তিনটা আর্থিং সুইচ আসছে। এখানে আমাদের এটা একটা ফেজেরটা দেখানো হচ্ছে, অ্যাকচুয়ালি এরকম তিনটা সেট থাকবে। সো এটা হচ্ছে কি আমাদের ইনপুট, আর এটা হচ্ছে গিয়ে আমাদের আউটপুট যেটা আমাদের গ্রাউন্ডের সাথে কানেক্টেড। সো সুইচের পজিশনটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে কি আমাদের সুইচিং পজিশন, অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের এই যে বারটা দেখতে পাচ্ছি, এই লাইন টু গ্রাউন্ডের সাথে আমাদের এই সুইচটা কানেক্টেড থাকবে। সো এই সুইচটাকে আমরা বলি আর্থিং সুইচ। সো এই আর্থিং সুইচের কেন আমরা ইউজ করি সেটা আমরা দেখবো। সো এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, আর্থিং সুইচ কিন্তু নর্মাল হেলদি কন্ডিশনে কখনোই কানেক্টেড থাকতে পারবে না। ঠিক আছে, নর্মাল হেলদি কন্ডিশনে যদি আর্থিং সুইচ কানেক্টেড থাকে তাহলে কি হয়ে যাবে, লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়ে যাবে। ঠিক আছে, সো নর্মাল হেলদি কন্ডিশনে বা লোডিং অবস্থায়, ঠিক আছে, বা ফল্টি অবস্থায় আমাদের কিন্তু কখনোই আর্থিং সুইচ ক্লোজ করা যাবে না। সো আর্থিং সুইচটাকে কেন ইউজ করা হয়? আর্থিং সুইচ ইউজ টু ডিসচার্জ দ্য ভোল্টেজ অন দ্য সার্কিট টু দ্য আর্থ ফর সেফটি। এটা সেফটি পারপাসে ইউজ করি এবং লাইনটাকে কি করার জন্য, ডিসচার্জ করার জন্য আমরা এটাকে ইউজ করি। সো এখানে আমাদের তিনটা আর্থিং সুইচ আছে, দেখতে পাচ্ছি যে তিনটা আর্থিং সুইচ আমাদের লাইন টু গ্রাউন্ডের সাথে এটা কানেক্টেড থাকবে। সো আর্থিং সুইচ ইজ মাউন্টেড অন দ্য ফ্রেম অফ আইসোলেটর। ঠিক আছে, আর এটা হচ্ছে কি আমাদের ইনসুলেটর। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা সাপোর্ট ইনসুলেটর। এটা লাইনটাকে গ্রাউন্ড করার মাঝখানে আমাদের সাপোর্ট ইনসুলেটর থাকবে যাতে করে এর মাঝখানে কোনো আর্ক ফরমেশন না হয়। সো যখন লাইনটাকে ডিসচার্জ করব তখন আর্থিং সুইচটাকে ক্লোজ করে নিব। কিন্তু আর্থিং সুইচটাকে যদি আমরা এটার সাথে কানেক্ট করি, খেয়াল করে দেখো, আমরা যদি আর্থিং সুইচটাকে আমি একটু দেখাই, যদি আমাদের কানেকশনটা এভাবে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু এটা একটা আইসোলেটর হয়ে গেল। ঠিক আছে, আইসোলেটরটাকে যদি আমরা এভাবে কানেক্ট করি তখন এটা একটা আর্থিং সুইচ হয়ে গেল। সেটাই বলতেছে আর্থিং সুইচ ইজ মাউন্টেড অন দ্য ফ্রেম অফ আইসোলেটর। সো আইসোলেটরের যে ফ্রেম, সেই ফ্রেমটাকেও আমরা আর্থিং সুইচ হিসেবে ইউজ করতে পারি। সো একটা আইসোলেটর দিয়েই আমরা কিন্তু আইসোলেটরটাকে যখন ওপেন করব, ওপেন করার সাথে সাথে আমরা আর্থিং সুইচটাকে ক্লোজ করে নিব। সো লাইনটা আমাদের ডিসচার্জ হয়ে যাবে। সো এ পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকলে বলো। হ্যালো স্যার, একসাথে কিভাবে দুইটা ইউজ করা যায়? আচ্ছা, সো আর্থিং সুইচটাকে তো আমরা বললাম যে এটা এভাবে আছে। সো এখন আমি যদি এটার সাথে আমাদের এখানে তিনটা ইয়ে থাকে অনেক ক্ষেত্রে, আমি একটু দেখাই যে আচ্ছা খেয়াল করো। সো এটার সাথে এখানে একটা কানেকশন থাকে, এখান থেকে একটা কানেকশন থাকে, ঠিক আছে। সো এটা হচ্ছে কি আমাদের আইসোলেটরের কানেকশন। আমাদের লাস্ট ক্লাসে আমরা আইসোলেটরের কানেকশন দেখেছিলাম যে আইসোলেটরটা কিভাবে কানেক্টেড। আইসোলেটরের ক্ষেত্রে ইনপুট থাকে এটা, আউটপুট থাকে এটা। সো এটা হচ্ছে কি আমাদের আইসোলেটরের কানেকশন এভাবে। কিন্তু এই যে আইসোলেটরটা, এই আইসোলেটরের পজিশনটাকে যদি আমি এটাকে যদি আমি আর্থিং সুইচটাকে আইসোলেটরটাকে যদি আমি এভাবে কানেক্ট না করি, আমরা যদি আইসোলেটরটাকে এভাবে কানেক্ট করি তাহলে কি হবে, যে এভাবে যদি কানেক্ট করি তাহলে কি হবে, আমাদের সাথে সাথে এটা কিন্তু লাইনটা কিন্তু ওপেন হয়ে গেল এবং আর্থিং সুইচটা ক্লোজ হয়ে গেল। এটা কি বুঝতে পারছো?
আর্থিং সুইচ নরমালি কানেক্টেড থাকবে কি এভাবে, কিন্তু এভাবে কানেক্ট না করে যদি আমি এভাবে কানেক্ট করি তাহলে এটা কি হয়ে গেল, গ্রাউন্ডের সাথে কানেক্ট হলো। গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়ে গেল। এভাবে যদি কানেক্ট করি তাহলে এটা আইসোলেটর হয়ে গেল, এভাবে যদি কানেক্ট করি তখন এটা গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়ে গেল। সো একই জিনিস কিন্তু আমি আর্থিং সুইচ হিসেবে ইউজ করতে পারতেছি, আইসোলেটর হিসেবেও ইউজ করতে পারতেছি। এটা কি বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। আচ্ছা, আর্থিং সুইচটা কোথায় কানেকশন থাকবে? আর্থিং সুইচ ইজ লোকেটেড ফর ইচ ইনকাম এন্ড ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইনের সাথে এটা কানেক্টেড থাকবে এবং বাসবার সেকশনের সাথে এটা কানেক্টেড থাকবে। সো আর্থিং সুইচটাকে আমরা কি বললাম, কেন ইউজ করি? লাইনটাকে ডিসচার্জ করার জন্য। এখন আমরা লাইনটাকে কেন ডিসচার্জ করতে হয় সেটা একটু খেয়াল করো। লাইনটাকে আমরা কেন ডিসচার্জ করতে হয় এবং এটা কেন ট্রান্সমিশন লাইনে এবং বাসবারের সাথে কানেক্টেড থাকবে সেটা একটু খেয়াল করো। সো আমাদের মনে করো যে এটা একটা ট্রান্সমিশন লাইন, যেটা 132 কেভি ট্রান্সমিশন লাইন। প্রথমে আমাদের কি থাকে, একটা সোর্স থাকে, সোর্সের সাথে আমরা জানি আইসোলেটর থাকে, আইসোলেটরের সাথে সার্কিট ব্রেকার থাকে, সার্কিট ব্রেকারের বোথ প্রান্তে আইসোলেটর থাকে, যাতে করে সার্কিট ব্রেকার মেইনটেনেন্সের জন্য আইসোলেটরকে আমরা ইউজ করি, আমরা লাস্ট ক্লাসে এটা দেখেছিলাম। তারপর আমাদের কি থাকবে, একটা ট্রান্সফর্মার, যেটি স্টেপ আপ ট্রান্সফর্মার, যেটা জেনারেটিং স্টেশনের সাথে কানেক্টেড থাকবে। ফর এক্সাম্পল এটা 11 কেভি বাই 132 কেভি ট্রান্সফর্মার। তারপর এটাকে আমরা কি করব, ট্রান্সমিশন লাইনে সুইচ করব। সো ট্রান্সমিশন লাইনে যখন সুইচ করব, তার মানে এই ভোল্টেজ লেভেল হচ্ছে গিয়ে 132 কেভি লাইন। সো 132 কেভি লাইনে যখন আমরা এই লাইনে যখন আমরা ভোল্টেজটাকে সুইচ করলাম, তখন আমাদের ভোল্টেজ লেভেলটা উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড অনেক বেশি, অনেক হাই, অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড অনেক হিউজ পোটেনশিয়াল। সো লাইন টু গ্রাউন্ডে যদি আমি পোটেনশিয়াল বলি, তাহলে প্রত্যেকটা ফেজে লাইন টু গ্রাউন্ড ভোল্টেজ হচ্ছে 132/√3, মানে অ্যাপ্রক্সিমেটলি 76 কেভি, 76,000 ভোল্ট। কার রেসপেক্টে? গ্রাউন্ডের রেসপেক্টে। সো গ্রাউন্ডের রেসপেক্টে যখন এত হিউজ পোটেনশিয়াল থাকে, তখন আমাদের এই লাইন টু গ্রাউন্ডে একটা ভার্চুয়াল ক্যাপাসিটেন্স বা একটা ডিস্ট্রিবিউটেড ক্যাপাসিটেন্স ডেভেলপ করে। এটা তোমরা ট্রান্সমিশন লাইনে দেখে আসছো, যেটাকে আমরা বলি ডিস্ট্রিবিউটেড ক্যাপাসিটেন্স। লাইন টু গ্রাউন্ডে যখন পোটেনশিয়াল ডিফারেন্স অনেক বেশি থাকে, তখন এই ক্যাপাসিটেন্সটা বিল্ড আপ করে। যেহেতু লাইনটা হচ্ছে হাই ভোল্টেজ উইথ আর গ্রাউন্ড হচ্ছে জিরো পোটেনশিয়াল, সো লাইন এবং গ্রাউন্ডের মাঝখানে আমাদের একটা ডিস্ট্রিবিউটেড ক্যাপাসিটেন্স ডেভেলপ করে। এই ক্যাপাসিটেন্সটা ভার্চুয়াল ক্যাপাসিটেন্স, যেটাকে আমরা বলতে পারি, কারণ এটা কিন্তু চোখে দেখা যায় না, এটা অটোমেটিক্যালি বিল্ড আপ হবে, যেহেতু পোটেনশিয়াল ডিফারেন্স অনেক বেশি। পার ফেজে 76 কেভি ভোল্টেজ থাকতেছে। সো এই ক্যাপাসিটেন্সের কারণে আমাদের কি হয়ে থাকবে, যখন আমরা এই 132 কেভি লাইনকে সুইচ করব, তখন এই ভোল্টেজে, অর্থাৎ 132 কেভি লাইন ভোল্টেজে আমাদের কি হয়ে যাবে, লাইনটা চার্জ হয়ে থাকবে। এখন লাইনটা যদি চার্জ হয়ে থাকে, লাইনে যদি আমাদের কাজ করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, লাইনটাকে অবশ্যই ডিসচার্জ করে নিতে হবে। আদারওয়াইজ কি হবে, যেহেতু ক্যাপাসিটরকে আমি যদি সার্কিট ব্রেকারকে ওপেন করি, ফর এক্সাম্পল এই কন্ডিশনে সার্কিট ব্রেকার ওপেন, সো আমাদের কিন্তু লাইনে কোনো কারেন্ট যাচ্ছে না, ঠিক আছে, সার্কিট ব্রেকার যেহেতু ওপেন, সো সোর্স থেকে কোনো কারেন্ট আসছে না। কিন্তু আমাদের যদি লাইনকে আমরা টাচ করি, তাহলে কিন্তু আমরা শক খাবো। কেন শক খাবো? যেহেতু লাইনটা স্টিল চার্জ হয়ে আছে। কত ভোল্টেজে চার্জ হয়ে আছে? ওই 132/√3 কেভি ভোল্টেজে কিন্তু আমাদের লাইনটা স্টিল চার্জ হয়ে আছে। সো লাইনটা যতক্ষণ না পর্যন্ত ডিসচার্জ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু লাইনে কাজ করতে পারবো না। সো লাইনটাকে প্রপারলি ডিসচার্জ করার জন্য একটা ডিসচার্জ পাথ ক্রিয়েট করতে হবে। এই ডিসচার্জ পাথ ক্রিয়েট করার জন্য আমাদের লাইন টু গ্রাউন্ড পোটেনশিয়ালের মাঝখানে একটা আর্থিং সুইচ কানেক্ট করতে হবে। সো আর্থিং সুইচটাকে যদি আমরা ক্লোজ করে দেই, সাথে সাথে কি হবে, লাইনটা এই পাথ দিয়ে ডিসচার্জ হবে। আর যদি তা না করি, তাহলে আমরা কি করব, লাইনে টাচ করলে শক খাবো। সো শক খাওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই আমাদের আর্থিং সুইচটাকে যদি আমরা ক্লোজ করে নেই, আর্থিং সুইচটা যদি এই যেখানে আমরা দেখতে পাচ্ছি আর্থিং সুইচটা ক্লোজ, সো আমাদের পুরো কারেন্টটা কিন্তু এই পাথ দিয়ে ডিসচার্জ হয়ে যাবে। এখন ডিসচার্জ যদি হয়ে যায়, লাইনটা জিরো পোটেনশিয়াল হয়ে গেল, এখন কিন্তু আমি লাইনে কাজ করতে পারবো। সো আর্থিং সুইচের অপারেশনটা কি বুঝতে পারছো, কেন এটাকে ইউজ করা হয়? জি স্যার। এবং ডিস্ট্রিবিউটেড ক্যাপাসিটেন্স কেন ডেভেলপ করে? আমাদের লো ভোল্টেজে কিন্তু ডিস্ট্রিবিউটেড ক্যাপাসিটেন্স ডেভেলপ করবে না। যখন পোটেনশিয়াল ডিফারেন্স অনেক বেশি থাকবে, তখন এই ডিস্ট্রিবিউটেড ক্যাপাসিটেন্সটা ডেভেলপ করবে, যেটা কি করবে, একটা ভোল্টেজ স্টোর করে রাখবে। সেটাকে আমরা বলতেছি কি ভোল্টেজ, ট্র্যাপড ভোল্টেজ, অর্থাৎ ভোল্টেজটা ট্র্যাপ হয়ে আছে। সো এখন এই ট্র্যাপটাকে ডিসচার্জ করার জন্য, ট্র্যাপিং ভোল্টেজটাকে ডিসচার্জ করার জন্য আমাদের অবশ্যই আর্থিং সুইচ কানেক্ট করতে হবে, তখন আমাদের লাইনটা ডিসচার্জ হয়ে যাবে। সো এটার অবজেক্টিভটা আমরা বললাম যে লং এন্ড হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন হোল্ডস ডিস্ট্রিবিউটেড ক্যাপাসিটেন্স টুয়ার্ড
সো ইভেন তো দ্য ট্রান্সমিশন লাইন ইজ আইসোলেটেড, ট্রান্সমিশন লাইনটাকে যদি তুমি ওপেনও করো তাহলেও কি করবে, এটা ট্র্যাপ ভোল্টেজ স্টোর করে রাখবে। সো এই ভোল্টেজটা খুব স্লোলি ডিসচার্জ হবে। সো মেইনটেনেন্স যখন করতে হবে এটা লাইনে, অবশ্যই আর্থিং সুইচটা কানেক্ট করে রাখতে হবে, যার ফলে আমরা শক না খাই। তো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন না থাকলে আমরা পরের স্লাইডে চলে যাই। কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, যদি না থাকে আমরা পরের স্লাইডে চলে গেলাম। এখন আমরা দেখো আমাদের তিনটা জিনিস আমরা শিখলাম, একটা হচ্ছে আর্থিং সুইচ, আর একটা হচ্ছে আইসোলেটর, আর একটা হচ্ছে সার্কিট ব্রেকার। আমাদের তিনটা সুইচিং ইকুইপমেন্ট আছে। এখন ধরো আমি লাইনে কাজ করতে পারি, বা সার্কিট ব্রেকার মেইনটেনেন্স করতে পারি, অথবা লাইনে মেইনটেনেন্স করতে পারি। সো যেখানেই আমরা মেইনটেনেন্স করি না কেন, আমাদের তিনটা এই কম্পোনেন্ট লাগবে, একটা কি সুইচ লাগবে, একটা আর্থিং সুইচ লাগবে, আর একটা হচ্ছে আইসোলেটর লাগবে। এখন ফর এক্সাম্পল আমাদের লাইনটা হচ্ছে লো ভোল্টেজ, তো লো ভোল্টেজের ক্ষেত্রে আমাদের আর্থিং সুইচ আমরা না ইউজ করলেও পারি, কিন্তু আর্থিং সুইচ সবসময় ইউজ করা অবশ্যই ভালো, কারণ লাইনটা কিছু পরিমাণে হলেও চার্জ স্টোর করে রাখে। সো সেক্ষেত্রে আমাদের আর্থিং সুইচ লাগে। কিন্তু কোনো ক্ষেত্রে যদি আর্থিং সুইচ না থাকে, তো সেক্ষেত্রে দেখো মনে করো যে আমাদের আর্থিং সুইচ আর আইসোলেটর আছে, সরি আইসোলেটর এন্ড সার্কিট ব্রেকার আছে, তাহলে কিভাবে অপারেশনটা করব? সো এখানে যদি সার্কিট ব্রেকার এবং আইসোলেটর থাকে, আগে ওপেন করব যখন আমরা লাইনটাকে ব্রেক করব। সো ব্রেক এ কন্টাক্ট সবার আগে ওপেন করতে হবে। আমরা জানি আইসোলেটরকে লোডিং অবস্থায় ওপেন করা যায় না, আর্ক ফরমেশন হয়। সো আমাদের কি করে নিতে হবে, আগে সার্কিট ব্রেকারকে ওপেন করে নিতে হবে, তারপরে করতে হবে, তারপরে আইসোলেটরকে ওপেন করতে হবে। লাইনে যখন পাওয়ার দিব বা সার্কিট ব্রেকারের মেইনটেনেন্স শেষ, সেক্ষেত্রে আমাদের কাকে ক্লোজ করে নিতে হবে, আইসোলেটরকে ক্লোজ করে নিতে হবে, তারপরে সার্কিট ব্রেকারকে ক্লোজ করতে হবে। তো এই যে সিকোয়েন্সটা, এটা আমাদের মেইনটেইন করতে হবে। আদারওয়াইজ কি হবে, আমি যদি আগে সার্কিট ব্রেকারকে ক্লোজ করে তারপরে আইসোলেটরকে ক্লোজ করতে চাই, তাহলে এখানে আর্ক জেনারেট করবে। আবার আগে যদি আইসোলেটরকে ওপেন করে পরে সার্কিট ব্রেকারকে ওপেন করতে চাই, তাহলে আইসোলেটর অ্যাক্রসে আর্ক ফরমেশন হবে। সো এই অ্যাক্সিডেন্টাল অপারেশনটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের অবশ্যই এই সিকোয়েন্সটা মেইনটেইন করতে হবে। সো ব্রেক করার সময় মনে রাখতে হবে সার্কিট ব্রেকার আগে ওপেন করব, সার্কিট ব্রেকার ওপেন করলে এখানে আর্ক ফরমেশন হলেও সার্কিট ব্রেকারের অ্যাক্রসে আর্ক এক্সটেনশন চেম্বার থাকে। সো সার্কিট ব্রেকারের ভিতরে আর্ক ফরমেশন হলেও সমস্যা হবে না। তারপরে যখন কারেন্ট জিরো হয়ে যাবে, আর্ক যখন চলে যাবে, তখন আমরা আইসোলেটরকে ওপেন করে নেব। আবার যখন মেক করব, তখন আগে আইসোলেটরকে ক্লোজ করে তারপরে সার্কিট ব্রেকারকে ক্লোজ করব। এটা কি বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা রেসপন্স করবা। ইন্টারলকিং কেন বলতেছি? ইন্টারলকিং মানে হচ্ছে কি একটার মাধ্যমে আরেকটা লক, অর্থাৎ সার্কিট ব্রেকার যতক্ষণ পর্যন্ত ক্লোজ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আইসোলেটরকে চাইলেও কি করতে পারবো না, ক্লোজ করতে ওপেন করতে পারবো না। ঠিক আছে, সার্কিট ব্রেকার ক্লোজ থাকা অবস্থায় আইসোলেটরকে আমি ওপেন করতে পারবো না, যেটাকে আমরা বলতেছি কি ইন্টারলকিং। ঠিক আছে, অর্থাৎ সার্কিট ব্রেকারের মাধ্যমে আইসোলেটরকে আমি লক করে রাখছি। ঠিক আছে, সো এটাকে আমরা বলতেছি ইন্টারলকিং। সার্কিট ব্রেকার ওপেন থাকা অবস্থায় আইসোলেটরকে ওপেন করা যাবে না। আচ্ছা, এখন যদি আমার তিনটা কম্পোনেন্ট থাকে, আইসোলেটর, আর্থিং সুইচ এন্ড সার্কিট ব্রেকার, তাহলে আমাদের সিকোয়েন্সটা কিরকম হবে? যখন আমি লাইনে ধরো আমি লাইনে কাজ করতে চাই, আমি লাইনে কাজ করতে চাচ্ছি, তাহলে লাইনে যদি কাজ করতে চাই তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে কি আমি আর্থিং সুইচ ক্লোজ করব? সার্কিট ব্রেকার ওপেন করব স্যার। হ্যাঁ, কারণ কি আমি যদি সরাসরি আর্থিং সুইচ ক্লোজ করি লাইনে কাজ করতে গেলে, আমি আর্থিং সুইচ ক্লোজ করে দিলে তো লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়ে যাবে, তাহলে অ্যাক্সিডেন্টাল অপারেশন হয়ে যাবে। সো এই কারণে আমরা সরাসরি আর্থিং সুইচ ক্লোজ করব না, আমরা কি করব, সার্কিট ব্রেকার ওপেন করব। সার্কিট ব্রেকার ওপেন করলে কারেন্ট জিরো হবে, কারেন্ট যখন জিরো হবে তখন আমাদের আইসোলেটেড করে নিব, আইসোলেটর ওপেন করে নিলাম। এরপরে আমাদের হবে আর্থিং সুইচটাকে ক্লোজ করা। তার মানে ফার্স্ট কাজ সার্কিট ব্রেকার ওপেন, তারপর আইসোলেটর ওপেন, তারপর হচ্ছে আর্থিং সুইচ ক্লোজ। সো এই তিনটে এই পরপর সিকোয়েন্স মেইনটেইন করতে হবে। যখন লাইনে আমি পাওয়ার দিব, তখন সবার আগে যে কাজটা হবে, আমি এখন লাইনটাকে এনার্জাইজ করতে চাই, তাহলে অবশ্যই লাইনটাকে এনার্জাইজ করার জন্য আর্থিং সুইচটাকে ওপেন করে নিতে হবে। প্রথম কাজ হবে ওপেন আর্থিং সুইচ, তারপরে কাজ হবে হচ্ছে কি আইসোলেটরকে ক্লোজ করা, এরপরে আমাদের আইসোলেটরকে ক্লোজ করব, এরপরে আমাদের সার্কিট ব্রেকারকে ক্লোজ করব। কোনোটা আগে পরে হতে পারবে না, আগে পরে হলে কি হবে, অ্যাক্সিডেন্ট হবে। সিকোয়েন্সটা কি বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন? কেন আগে পরে করা যাবে? আগে পরে করলে কি হবে, অ্যাক্সিডেন্টাল অপারেশন হবে।
ঠিক আছে, আর্থিং সুইচকে যদি লাইন ক্লোজ অবস্থায় যদি আমি সার্কিট ব্রেকার ক্লোজ করি তাহলে তো লাইন টু গ্রাউন্ড ফল্ট হবে। ঠিক আছে, সো আর আগে আমাদের ওপেন আর্থিং সুইচকে ওপেন করতে হবে, কারণ কি, কারণ যাতে লাইন টু গ্রাউন্ড ফল্ট না হয়। স্যার আচ্ছা। যদি আমরা তিনটা কন্টাক্টের ক্ষেত্রে সার্কিট ব্রেকার ওপেন এবং আইসোলেটর ওপেন করার পর যদি আমরা স্যার লাইনে হাত দিই তখন কি স্যার শক খাবো? খাবো না, সেটাই তো বললাম, আর্থিং সুইচ যদি না থাকে তাহলে কি হয়, আমাদের লাইনটা একটা ভোল্টেজ স্টোর করে রাখে। ঠিক আছে, যেটাকে আমরা বলতেছি কি, যেটা কিসের জন্য হচ্ছে, যেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ক্যাপাসিটির জন্য। সো এই ভোল্টেজটা যতক্ষণ না পর্যন্ত ডিসচার্জ হচ্ছে ততক্ষণ আমরা Recording progress. কারেন্ট ট্রান্সফরমার, যেটা কারেন্ট সেন্স করার জন্য ইউজ করি, আর পোটেনশিয়াল ট্রান্সফরমার বা ইউজ করি। এটা কার সাথে কানেক্টেড থাকবে? অ্যামিটার, ভোল্ট মিটার অথবা ওয়াট মিটারের সাথে কানেক্টেড থাকবে। ঠিক আছে, ওয়াট মিটারের সাথে সিটি বা পিটির কানেকশন দুইটাই লাগবে, যেহেতু এটা পাওয়ার সেন্স করতেছে। ভোল্টেজ আর কার সাথে শুধু পিটি লাগবে। অথবা প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বলতে যদি সেন্সিং পারপাসে আমরা ইউজ করি তাহলে আমাদের মিটারে যাবে, আর যদি আমরা প্রোটেকশন পারপাসে ইউজ করি তাহলে আমাদের কারেন্ট বা ভোল্টেজ যে ফল্ট কারেন্টটা সেটা যাবে হচ্ছে রিলেতে। রিলের মাধ্যমে কি, রিলে বলছিলাম একটা ডিসিশন মেকার, যে ডিসিশন নিবে যে সিস্টেমে একটা ফল্ট হয়েছে কি হয় নাই। যখন সে ডিসিশন অ্যাপ্রুভ করবে যে হ্যাঁ ফল্ট হয়েছে সিস্টেমে, সাথে সাথে সে সার্কিট ব্রেকারকে একটা সিগন্যাল দিবে যাতে করে সার্কিট ব্রেকার ট্রিপ করে। এটা কি বুঝতে পারছো ইনস্ট্রুমেন্টেশনাল ট্রান্সফরমারটা কি এবং কোথায় কানেক্টেড থাকবে? হ্যাঁ বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। শুনতে পাচ্ছি, বলো। ওয়াট মিটারে, হ্যালো, কোশ্চেনটা অ্যাঙ্গেলটা মেজার করার জন্য এটার ভিতরে ইয়ে থাকবে, এটা হচ্ছে কি তোমার সিটি আর পিটির ভিতরে যে একটা, সেটা দুইটা সেন্স করার জন্য এর ভিতরে একটা মেকানিজম থাকে। এটা আমরা পরে দেখবো, এটা যখন আমাদের ডাইরেকশনাল দেখবো তখন আরো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কিভাবে সে অ্যাঙ্গেলটা মেজার করে। ঠিক আছে, আপাতত মনে রাখো যে সেটা ভোল্টেজ এবং কারেন্ট এই দুইটাকে সেন্স করে সে পাওয়ারটাকে মেজার করে, কারণ এটা তো শুধুমাত্র গুণ করার মাধ্যমে সে মেজার করতেছে। ঠিক আছে, ভোল্টেজ এবং কারেন্ট, আর পাওয়ার ফ্যাক্টর তো একটা দেওয়া থাকে, সো সেটার উপরে বেস করে সে পাওয়ারটাকে মেজার করতেছে। আর যখন হ্যাঁ পাওয়ার ফ্যাক্টরটা চেঞ্জ হবে, সেটা তো কারেন্টের উপরে বেস করেই তো চেঞ্জ হবে। কারেন্টটা যদি হেভি ইন্ডাকটিভ লোড হয় তখন পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু গুলো চেঞ্জ হয়ে যাবে।
সো সেক্ষেত্রে আমাদের কিভাবে কারেন্টের অ্যাঙ্গেলটা মেজার করে সেই জিনিসটা আমরা পরে তোমাদের ডিটেলে দেখাবো, যে ডিরেকশনাল রিলে কিভাবে কারেন্টটা যদি মানে অ্যাঙ্গেলটা লোডের সাথে সাথে যে কিভাবে অ্যাঙ্গেলটা বাড়ছে বা কমছে এবং সেই অ্যাঙ্গেলেরটা কিভাবে সে মেজার করতেছে সেটা আমরা পরে ডাইরেকশনাল রিলে যখন দেখাবো তখন ডিটেলে তোমাদেরকে বলবো। আপাতত মনে রাখো যে এটা যেহেতু একটা ওয়াট মিটার, সো সেটা পাওয়ারটা সেন্স করার জন্য আমাদের সিটি আর পিটি দুইটা লাগবে। ঠিক আছে, ওটা আমরা পরে যেহেতু একটা ডিটেল বড় একটা চ্যাপ্টার আছে, সো ওটা যখন আমরা ডিসকাস করবো তখন ওটা ডিটেলে ডিসকাস করবো। আচ্ছা, এরপরে পয়েন্টটা দেখো, ইট ইউটিলাইজ দ্য কারেন্ট ট্রান্সফরমেশন এন্ড ভোল্টেজ ট্রান্সফরমেশন প্রপার্টিজ টু মেজার হাই এসি কারেন্ট এন্ড ভোল্টেজ। তার মানে আমাদের লাইনে ভোল্টেজ যেহেতু এবং কারেন্ট যেহেতু অনেক বেশি থাকে, সো সরাসরি আমরা ভোল্ট মিটার এবং অ্যামিটারের মাধ্যমে এই হাই কারেন্টটাকে বা ভোল্টেজটাকে মেজার করতে পারি না। যদি মেজার করতে চাই তাহলে আমাদের অনেক বড় একটা হেভি ইকুইপমেন্ট লাগবে, যে ইকুইপমেন্টটা এই হাই কারেন্ট বা ভোল্টেজকে মেজার করতে পারবে। সো সেজন্য আমরা কি সিটি বা পিটি ইউজ করি, যার ফলে সে কি করে কারেন্টটাকে কমায় অথবা ভোল্টেজটাকে কমানোর মাধ্যমে আমরা লাইনে কারেন্ট বা ভোল্টেজটাকে মেজার করি এবং তার মাল্টিপ্লাইং যে ফ্যাক্টর অর্থাৎ সিটি রেশিও বা পিটি রেশিও দিয়ে গুণ করে আমাদের অ্যাকচুয়াল ভোল্টেজটা সিস্টেমের মেজার করে থাকি। ঠিক আছে এ পর্যন্ত? জি স্যার। আচ্ছা, কি কি টাইপের ইনস্ট্রুমেন্টেশনাল ট্রান্সফরমার হয় যেটা বললাম দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কি কারেন্ট ট্রান্সফরমার আর একটা হচ্ছে পোটেনশিয়াল ট্রান্সফরমার। কারেন্ট ট্রান্সফরমার দিয়ে আমরা হাই এসি কারেন্ট মেজার করে থাকি আর পোটেনশিয়াল ট্রান্সফরমার দিয়ে আমরা হাই এসি ভোল্টেজ মেজার করে থাকি। সো এখানে আমাদের সিটিপিটি দিয়ে শুধুমাত্র মেজারমেন্ট পারপাসে ইউজ করি না, এটার আরেক ফাংশন আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের আইসোলেশন। অর্থাৎ we use specially constructed high voltage instrumentational transformer to isolate the high voltage circuit from the measuring circuit in order to protect the measuring instrument from burning. আমাদের এই যে হাই ভোল্টেজ লাইন, এই হাই ভোল্টেজ লাইনের সাথে আমাদের কি কানেক্টেড থাকবে? সিটি থাকবে। তাহলে সিটি মানে কি? অ্যাকচুয়ালি একটা ট্রান্সফরমার যেটা কি মেজার করবে? কারেন্ট। তার মানে সিটি প্রাইমারি সাইডটা থাকবে লাইনের সাথে সিরিজে কানেক্টেড, আর সেকেন্ডারি সাইড অর্থাৎ যেহেতু এটা ট্রান্সফরমার তার মানে তার একটা প্রাইমারি সাইড থাকবে, প্রাইমারি সাইডটা কিন্তু লাইনের সাথে কানেক্টেড, অর্থাৎ প্রাইমারি সাইডের মধ্যে দিয়ে কিন্তু কারেন্টটা যাচ্ছে, হাই কারেন্টটা। আর সেকেন্ডারি সাইডটা হচ্ছে কোথায় কানেক্টেড? সেকেন্ডারি সাইডটা হচ্ছে কি আমাদের মিটারের সাথে কানেক্টেড, অর্থাৎ মেজারিং সার্কিটের সাথে কানেক্টেড। অর্থাৎ প্রাইমারি যে হাই কারেন্টটা এটা কিন্তু মেজারিং সার্কিটের ভিতর দিয়ে যাচ্ছে না, ঠিক আছে, এবং ফিজিক্যাল কোনো কানেকশন কিন্তু আমাদের নাই। ঠিক আছে, এটা কিভাবে আমাদের কারেন্টটা সেকেন্ডারি সার্কিটে ফ্লো হচ্ছে? যেহেতু আমাদের প্রাইমারিতে হাই কারেন্ট যাচ্ছে, সো এই হাই কারেন্টের জন্য এটা একটা ইন্ডাকশন প্রসেসে আমাদের কি হচ্ছে, সেকেন্ডারিতে একটা কারেন্ট ইনডিউসড হচ্ছে, যার ফলে আমাদের সেকেন্ডারিতে যদি আমরা কোনো মিটার প্রেস করি তাহলে আমাদের সেই মিটারের মাধ্যমে আমরা কারেন্টটাকে সেন্স করতে পারবো। মানে আমাদের কোনো সরাসরি কোনো কানেকশন কিন্তু আসছে না। ঠিক আছে, সরাসরি কিন্তু হাই ভোল্টেজ লাইনের সাথে এটার কোনো সম্পর্ক নাই। ইন্ডাকশন প্রসেসের মাধ্যমে আমাদের কারেন্টটা সেকেন্ডারিতে আমরা ফিড করতেছি, যার মাধ্যমে আমাদের একটা মিটারের থ্রুতে আমরা কারেন্টটাকে মেজার করতেছি। সো এটাকে আমরা বলতেছি আইসোলেশন। হাই ভোল্টেজ থেকে আমাদের মেজারিং যে সার্কিট এর মাঝখানে একটা আইসোলেশন দরকার। সো এটা আইসোলেশনেরও কাজ করতেছে, শুধুমাত্র মেজারিং পারপাসে না এবং আইসোলেশনের পারপাসেও আমরা এটাকে ইউজ করতেছি, যার ফলে কি হচ্ছে, যখন লাইনে যদি কোনো ফল্ট হয় তাহলে আমাদের যে মেজারিং ইকুইপমেন্ট গুলো আছে সেগুলো বার্নিং এর হাত থেকে রক্ষা পাবে। থার্ড পয়েন্টটা কি বুঝতে পারছো? স্যার। সো যেহেতু দুইটা সাইড ট্রান্সফরমারের প্রাইমারি সাইড সেকেন্ডারি সাইড পুরোপুরি সেপারেটেড, ঠিক আছে, সো এই জন্য আমাদের সরাসরি কারেন্ট কিন্তু আমাদের মিটারিং ইকুইপমেন্টে যাবে না, সো আইসোলেশনও হচ্ছে। আচ্ছা, তাহলে কারেন্ট ট্রান্সফরমার তো আমরা বুঝলাম, হ্যাঁ, যে কারেন্ট ট্রান্সফরমার দিয়ে আমাদের হাই কারেন্ট মেজার করে থাকি, লাইনের ভিতর দিয়ে যে কারেন্টটা সেটা মেজার করে থাকি। ঠিক আছে, সেকেন্ডারিতে আমাদের লো কারেন্ট ফ্লো করে, যার ফলে আমরা কারেন্টটাকে মেজার করে থাকি। সো এই কারেন্ট ট্রান্সফরমার আমাদের কয় ধরনের হয়? আমরা সাধারণত দুই ধরনের কারেন্ট ট্রান্সফরমার ইউজ করি। একটাকে আমরা বলি মেজারিং পারপাসের জন্য, আর একটা হচ্ছে কি প্রোটেকশন পারপাসের জন্য। সো মেজারিং পারপাসের জন্য যে ট্রান্সফরমারটা ইউজ করা হয় কারেন্ট ট্রান্সফরমারটা, সেই কারেন্ট ট্রান্সফরমারের যে সেই কারেন্ট ট্রান্সফরমারের যে অ্যাকুরেসিটা থাকে অথবা কারেন্ট ট্রান্সফরমার যে রেটিংটা থাকে, সেই রেটিংটা হচ্ছে কি আমাদের লাইন কারেন্টের সাধারণত 20 to 25% এক্সট্রা। অর্থাৎ ফর এক্সাম্পল একটা লাইনে ধরো কারেন্ট যাচ্ছে 100 অ্যাম্পিয়ার, সো সেক্ষেত্রে আমরা চাই যেন সে 125 অ্যাম্পিয়ার পর্যন্ত অ্যাকুরেট কারেন্ট যেন সে মেজার করতে পারে।
ঠিক আছে? খুব বেশি কারেন্ট যেন তার, যেহেতু এটা সবসময় মেজার করতেছে লাইনে কারেন্টটা, তার মানে এটার অ্যাকুরেসিটা আমাদের 125% পর্যন্ত আমরা দিয়ে রাখি, ঠিক আছে? ফর এক্সাম্পল লাইনে কারেন্ট যাচ্ছে 100 অ্যাম্পিয়ার, এখন তো লাইনটা ওভারলোডেড হতে পারে, সো ওভারলোড মার্জিন 20 to 25% রাখি। এটা আমরা বলেছিলাম যে 20 to 25% পর্যন্ত এক্সট্রা কারেন্ট গেলেও যেন আমাদের কারেন্ট ট্রান্সফরমার ঠিক মতন কারেন্টটাকে মেজার করতে পারে। সো এই মেজারিং ইনস্ট্রুমেন্ট অফ সিটি ইজ এক্সপেক্টেড টু গিভ অ্যাকুরেট আপ টু এ ম্যাক্সিমাম অফ 125%, অর্থাৎ লাইন কারেন্টের থেকে যদি 1.25 টাইমসও কারেন্ট যায় তাহলে যেন সে অ্যাকুরেট রিডিং আমাদের মিটারের মাধ্যমে আমরা এটা দেখতে পারি। কিন্তু প্রোটেক্টিভ সিটি যেটা থাকবে, যেটা প্রোটেকশন পারপাসে, অর্থাৎ লাইনে যদি একটা ফল্ট হয় তখন তার 125% কারেন্ট যাবে না, তখন কারেন্টের ম্যাগনিটিউড হবে অনেক বেশি কারেন্ট। সো সেটার যে অ্যাকুরেসিটা হবে কি আরো হাই। সো এটার ক্ষেত্রে আমাদের যে ট্রান্সফরমেশন রেশিও, সেই ট্রান্সফরমেশন রেশিওটাও থাকবে কি অনেক বেশি। So protective instrument CT is expected to be accurate for up to 20 times of its normal full load rated current, অর্থাৎ লাইন কারেন্ট যদি 100 অ্যাম্পিয়ার হয় তাহলে সে 2 কিলো অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্টকে সে অ্যাকুরেটলি মেজার করতে পারবে, এবং মেজার করে সে কাকে সিগন্যাল দিবে? এখান থেকে যাবে কিন্তু রিলে সিগন্যাল, এখান থেকে যাবে মিটারের সিগন্যাল, এই মিটারের সিগন্যাল যাবে যার ফলে সে কারেন্টটাকে মেজার করতে পারে। আর এই প্রোটেক্টিভ ইনস্ট্রুমেন্ট সিটি যেটা, সেটা থেকে যাবে হচ্ছে রিলেতে সিগন্যাল, যার ফলে সে রিলেকে সরাসরি সিগন্যাল দিয়ে সার্কিট ব্রেকারকে অপারেট করাতে পারে। সো এটার অ্যাকুরেসি কিন্তু অনেক হাই, সো 20 টাইমস কারেন্ট কিন্তু এটা মেজার করতে পারবে। সো এখন কোশ্চেন হচ্ছে দুইটা কেন, দুই ধরনের সিটি আমরা কেন ইউজ করতেছি, একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট আর একটা প্রোটেক্টিভ ইনস্ট্রুমেন্ট সিটি দিয়ে? কারণ আমরা বলছিলাম লাস্ট ক্লাসে যে আমাদের যদি হাই কারেন্ট মেজার করতে চাই একটা অনেক বড় স্কেলে, কিন্তু ছোট জিনিস মেজার করাটা কিন্তু ডিফিকাল্ট, ঠিক আছে? হাই স্কেল দিয়ে কিন্তু স্মল কোয়ান্টিটি জিনিস মেজার করাটা ডিফিকাল্ট। সো স্মল কোয়ান্টিটিকে মেজার করার জন্য আমাদের স্মল স্কেলই লাগে। সো এই জন্য আমাদের মেজারিং ইনস্ট্রুমেন্ট সিটির যে রেশিও এটা কম থাকে, সো এবং এটা 125% পর্যন্ত আমরা রাখতে পারি। আর প্রোটেকশন যেহেতু আমাদের হাই কারেন্ট মেজার করতেছে ইনস্ট্রুমেন্ট সিটিটা দিয়ে, সো এটার অ্যাকুরেসিটা আমাদের অনেক বেশি থাকে, এই জন্য আমাদের এর ট্রান্সফরমেশন রেশিওটা অনেক বেশি। সো এখানে 20 টাইমস এর বেশি কারেন্ট যদি যায় তাহলে সে মেজার করতে পারবে। সো এখন কোশ্চেন হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট সিটি দিয়ে কি আমাদের হাই কারেন্ট মেজার করা সম্ভব না? অ্যান্সার হচ্ছে না, মেজারিং ইনস্ট্রুমেন্ট সিটিতে আমাদের হাই কারেন্ট মেজার করা সম্ভব না। এর কারণ হচ্ছে যে কারেন্ট ট্রান্সফরমারের মাধ্যমে আমরা জানি কি ট্রান্সফরমারের ক্ষেত্রে একটা কোর থাকে, এই কোরের ভিতরে যখন প্রাইমারি সাইডে হাই কারেন্ট যাবে, কারেন্ট গেলে কি হয়, কারেন্ট গেলে এটার মধ্যে একটা ফ্লাক্স ইনডিউসড হয়, কোরের ভিতরে একটা ফ্লাক্স ইনডিউসড হয়। সো কারেন্ট যত বাড়বে ফ্লাক্সের পরিমাণ তত বাড়বে। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কারেন্ট বাড়ছে, এই যে কারেন্ট যদি এরকম হয় তাহলে ফ্লাক্সও বাড়বে, কারেন্ট যদি আরো বেশি হয় তাহলে ফ্লাক্স আরো বাড়বে। কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে কারেন্ট যদি বেশি আরো বাড়ে তাহলে কিন্তু ফ্লাক্স আর বাড়ে না। সো আমাদের কি হয়ে যায়, কোরটা স্যাচুরেটেড হয়ে যায়। কোরটা যখন স্যাচুরেটেড হয়ে যায় তখন আমরা সেকেন্ডারিতে যে ইনডিউসড যে কারেন্টটা সেটা কি, সেটা হচ্ছে গিয়ে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সটা যদি কনস্ট্যান্ট হয়ে যায়, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লাক্সটা কি হয়ে গেছে, ফ্লাক্সটা কনস্ট্যান্ট হয়ে গেছে। সো ফ্লাক্সটা যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, যেটাকে আমরা বলতেছি কারেন্ট, অর্থাৎ সেকেন্ডারিতে ইনডিউসড কারেন্ট হয়ে যাবে জিরো। সো কোর যদি স্যাচুরেটেড হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কারেন্ট জিরো হয়ে যাবে। সো স্যাচুরেশনের আগ পর্যন্ত রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স আছে, তো তার ফলে আমরা সেকেন্ডারিতে কারেন্ট পাবো। কিন্তু যখন আমাদের ফ্লাক্সটা কনস্ট্যান্ট হয়ে যাবে হাই কারেন্টের কারণে, তখন কিন্তু আমাদের সেকেন্ডারি কারেন্ট জিরো হয়ে যাবে। সো আমাদের হাই কারেন্ট কিন্তু সে মেজার করতে পারবে না। তাহলে হাই কারেন্ট মেজার করার জন্য আমাদের স্যাচুরেশন পয়েন্টটাকে কি করতে হবে, স্যাচুরেশন পয়েন্টটাকে দূরে সরায় নিতে হবে, অর্থাৎ আমাদের এমন একটা মেটেরিয়াল ইউজ করতে হবে যার ফলে আমাদের স্যাচুরেশন পয়েন্টটা আরো দূরে হয়। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দেখো খেয়াল করে যে এক্ষেত্রে কিন্তু আমাদের যদি সেকেন্ড সিটিটা ইউজ করি আমরা, এটা হচ্ছে গিয়ে মেজারিং ইনস্ট্রুমেন্ট বা প্রোটেক্টিভ মেজারিং সিটিটা হচ্ছে উপরেরটা আর প্রোটেক্টিভ সিটি হচ্ছে গিয়ে নিচেরটা। সো প্রোটেক্টিভ সিটির স্যাচুরেশন পয়েন্টটা কিন্তু অনেক দূরে, তার মানে আমাদের হাই কারেন্ট গেলেও কিন্তু এটা স্যাচুরেশনে যাচ্ছে না। সো হাই কারেন্ট গেলে আমাদের মেজারিং সিটি কিন্তু স্যাচুরেটেড হয়ে যায়, সো সেকেন্ডারি কারেন্ট কিন্তু জিরো হয়ে যায়। আর যদি প্রোটেক্টিভ সিটির ক্ষেত্রে হাই কারেন্ট গেলেও এটা স্যাচুরেশনে যাবে না, সো স্যাচুরেশনে যদি না যায় তাহলে কিন্তু আমরা কারেন্টটাকে মেজার করতে পারবো। এটা কি বুঝতে পারছো? জি স্যার। কেন দুই ধরনের সিটি ইউজ করা হয়? আরো কোন কোশ্চেন আছে? আচ্ছা, আচ্ছা যদি কোশ্চেন না থাকে আমরা পরের টপিকসে চলে যাই।
সো প্রোটেক্টিভ সিটির এই যে স্যাচুরেশন পয়েন্ট, এখন কোশ্চেন একটাই থাকতে পারতো এখানে যে স্যাচুরেশন পয়েন্ট এটা কখনো এখানে হচ্ছে কখনো দূরে হচ্ছে, কিভাবে আমরা এটা বের করতে পারি, যে স্যাচুরেশন পয়েন্ট আমরা কিভাবে পরে নিয়ে যেতে পারি। স্যাচুরেশন পয়েন্টটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে গিয়ে কোরের থিকনেসের উপরে। কোরটা যত বেশি থিক হবে, যত মোটা হবে, তার স্যাচুরেশন পয়েন্ট তত দেরিতে হবে, আর যত কোরটা অনেক বেশি থিন হবে, যত পাতলা হবে, তত স্যাচুরেশন পয়েন্টটা তাড়াতাড়ি হবে। সো কোরের থিকনেসের উপরে ভ্যারি করে হচ্ছে তার স্যাচুরেশন পয়েন্ট। সো স্যাচুরেশন পয়েন্টটাকে কিন্তু আমরা ভ্যারি করতে পারি। সো প্রোটেক্টিভ ইনস্ট্রুমেন্ট সিটির জন্য আমাদের কোরের থিকনেসটা অনেক বেশি হবে, আর মেজারিং ইনস্ট্রুমেন্ট সিটির জন্য কোরের থিকনেসটা অনেক কম হবে। আচ্ছা, সো সেটাই বলতেছে এখানে যে স্যাচুরেশন পয়েন্টটা কিসের উপর ডিপেন্ড করে, আমাদের টাইপ অফ ইকুইপমেন্ট এবং এই ইকুইপমেন্টের করে যেটা ইউজ করতেছে আমরা কোরের থিকনেসের উপরে। সো সিটি সাধারণত আমরা দুই ধরনের করে থাকি, একটাকে আমরা বলতেছি কোর টাইপ সিটি, আর একটা হচ্ছে উইন্ডো টাইপ সিটি। ঠিক আছে, একটা হচ্ছে কি বার টাইপ আর একটা হচ্ছে উইন্ডো টাইপ। সো উইন্ডো টাইপ মানে কি, এই যে উইন্ডো, এখান থেকে আমাদের যে প্রাইমারি সাইডটা কিন্তু এই উইন্ডোর ভিতর দিয়ে পাস করবে। ঠিক আছে, সো প্রাইমারি লাইন সিটি যেহেতু আমাদের লাইনের সাথে সিরিজে কানেক্টেড থাকে, সো লাইনটা যাবে এই যে উইন্ডো, এখানে দেখতে পাচ্ছি একটা সার্কুলার উইন্ডো দেখতে পাচ্ছি, এই উইন্ডোর ভিতর দিয়ে কিন্তু আমাদের প্রাইমারি সাইডটা পাস করবে, আর সেকেন্ডারি সাইডটা হচ্ছে কিন্তু এর চারপাশে। সো যখন এখান থেকে কারেন্ট যাবে আই গেলে কি হবে, এর চারপাশে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, যার ফলে আমাদের এই চারপাশে একটা কোর আছে, এই কোরের ভিতরে কি হবে, কোরের মধ্যে কিন্তু ওয়াইন্ডিং পেঁচানো আছে। সো এটা হচ্ছে কি আমাদের সেকেন্ডারি সাইড। এই সেকেন্ডারি সাইডে কিন্তু আমরা কি কানেক্ট করব, সেকেন্ডারি সাইডে আমরা একটা মিটার কানেক্ট করব। সো সেকেন্ডারি সাইডে যদি আমরা এখানে একটা মিটার কানেক্ট করি, তাহলে আমাদের কি পাবো, এখানে আমাদের কারেন্টটাকে অ্যাকুরেটলি মেজার করতে পারবো। সো এটা ইনডিউসড প্রসেসে আমরা কিন্তু কারেন্টটাকে মেজার করতেছি। ঠিক আছে, সো এর চারপাশে কিন্তু এয়ার। ঠিক আছে, তোমরা নর্মালি মেশিন ল্যাবে তোমরা দেখে আসছো যে আমাদের ক্ল্যাম্প অন মিটার দিয়ে কিন্তু আমরা কারেন্ট মেজার করি। ঠিক আছে, ক্ল্যাম্প অন মিটারের ক্ষেত্রে কিন্তু সেম। ঠিক আছে, ক্ল্যাম্প অন মিটারের ক্ষেত্রে কি থাকে, একটা উইন্ডোর মতন অংশ থাকে, যেখানে যে লাইনে কারেন্টটাকে আমরা মেজার করতে চাই, সেই লাইনটাকে আমরা ওই ক্ল্যাম্প অন মিটারের ভিতরে যদি আমরা পাস করাই, তাহলে আমাদের এর চারপাশে যে ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ডের উপরে বেস করে তার কোরের যে ওয়াইন্ডিংটা থাকবে, এই ওয়াইন্ডিং এর ভিতরে একটা কারেন্ট ইনডিউসড হবে, যেটা আমাদের কি হয়, মিটারের মাধ্যমে আমরা দেখতে পারি। কোর টাইপ সিটির কি কানেকশনটা কি বুঝতে পারছো? হ্যাঁ বলো। হ্যাঁ, সেটা তোমার ফাঁকা জায়গাটা ওইভাবে রাখা হয় যাতে করে তোমার অ্যাকুরেটলি মেজার করতে পারে। ঠিক আছে, ফাঁকাটা কিন্তু খুব বেশি ফাঁকা হলে তোমার কিন্তু এটা লস অনেক বেশি হবে। সো ফাঁকাটাকে এমন ভাবে রাখা হবে যেন করে আমাদের কারেন্টের ভ্যালুটা অ্যাকুরেট হয়। এটা খুব ফাঁকাটা মানে খুব বড় ফাঁকা না। ঠিক আছে, সো ফাঁকাটাকে এমন ভাবে রাখা হবে যেন আমাদের অ্যাকুরেটলি মেজার করা যায়। বড় ফাঁকা হলে কি হবে, আমাদের মানে লিকেজ ফ্লাক্সের মানটা অনেক বেশি হবে, যার ফলে অ্যাকুরেটলি মেজার করা যাবে না। সেটা আপাতত আমি এখন এটা বলতে পারবো না, ডিসির ক্ষেত্রে এটা কিভাবে মেজার করে, এটা আমার একটু দেখতে হবে, দেখে হয়তো আমি এটা অ্যান্সার করতে পারবো। এটা আমি দেখি নাই আসলে কিভাবে ডিসির ক্ষেত্রে কিভাবে এটা মেজার করে। আমরা যেহেতু এটা এসি নিয়ে কাজ করতেছি, তো এসিটাই আমি বললাম, আর ডিসিটা আমি দেখে তারপর আমি জানবো না। আচ্ছা, আর আরেকটা হচ্ছে কি তোমার বার টাইপের ক্ষেত্রে এখানে কোড থাকবে, যেটা আমরা নর্মালি কারেন্ট ট্রান্সফরমার গুলো হয় বার টাইপ। এটা এখানে আমাদের দেখতে পাচ্ছি যে আমরা এটা হচ্ছে কি আমাদের ইনপুট। ঠিক আছে, সো এটা হচ্ছে ইনপুট সাইড, এটা হচ্ছে কি আমাদের আউটপুট সাইড। এই ইনপুট আউটপুটটা আমাদের প্রাইমারি সাইডের সাথে কানেক্টেড থাকে, আর সেকেন্ডারিতে কোরের থ্রুতে। এটা যেমন এয়ার এর চারপাশে এয়ার, এখানে কিন্তু এয়ার থ্রুতে কানেক্টেড। ঠিক আছে, সো টাইপটা হচ্ছে কি তোমার কোরের থ্রুতে কানেক্টেড থাকবে, তার প্রাইমারি সাইড থাকবে এবং সেকেন্ডারি সাইড থাকবে একটা। আর এর আউটপুট আমরা কোথা থেকে নিব, এই আউটপুটটা আমরা যদি দেখি একটু, আউটপুটটা আমরা এই যে এখান থেকে আমাদের দুইটা আউটপুট আমরা এখান থেকে নিয়ে যাব। সো এটা হচ্ছে কি আমাদের ইনপুট সাইড, এটা হচ্ছে আউটপুট সাইড, এটা হচ্ছে কি প্রাইমারি সাইডটা, আর সেকেন্ডারি সাইডটা যেখান থেকে আমাদের মিটারে কানেকশন যাবে, সেটা হচ্ছে কি আমাদের এই উপর থেকে আমাদের নিব।
এটা কি বুঝতে পারছো এটা কানেকশনটা? হ্যালো, জি স্যার। উইন্ডো টাইপ আর বার টাইপের মধ্যে ডিফারেন্সটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, সো সিটির কানেকশনের ক্ষেত্রে আমরা যেহেতু আমাদের প্রাইমারি সাইডটা হাই কারেন্টকে কন্ডাক্ট করে, যেহেতু হাই কারেন্ট কন্ডাক্ট করে, সো হাই কারেন্ট কন্ডাক্ট করার জন্য আমাদের প্রাইমারি সাইডের যে কোরের যে মানে ওয়্যারের যে থিকনেসটা এটা থাকবে কি অনেক মোটা, ঠিক আছে? সো এটা থিক ওয়্যার থাকবে। সো সিটি হ্যাজ এ প্রাইমারি কয়েল, যেটা প্রাইমারি সাইড থাকবে সেটা মানে যে ওয়্যারটা থাকবে যেটা হাই কারেন্ট কন্ডাক্ট করতেছে সেটা হবে থিক ওয়্যার, যেহেতু এটা হাই কারেন্ট কন্ডাক্ট করতেছে। এবং এটা কিভাবে কানেক্টেড থাকবে? ইন সিরিজ উইথ দ্য লাইনস হুজ কারেন্ট ইজ টু বি মেজার্ড, যার কারেন্ট মেজার করতে হবে। আর সেকেন্ডারি কারেন্ট যেহেতু এখানে আমাদের সেকেন্ডারিতে লো কারেন্ট, সো এটা হবে কি ফাইন ওয়্যার, ঠিক আছে? ফাইন ওয়্যার মানে হচ্ছে কি পাতলা বা সূক্ষ্ম ওয়্যার থাকবে যেটা আমাদের লো কারেন্ট মেজার করবে, ঠিক আছে? সো সিটি রেশিও 100/5 মানে কি? 100/5 বলতে আমরা বুঝি যে প্রাইমারিতে আমাদের সিটি রেশিওর ক্ষেত্রে কিন্তু আমাদের অপোজিটটা হয়। সিটির ক্ষেত্রে কিন্তু আমাদের প্রাইমারিতে নাম্বার অফ টার্নস কম থাকে, সেকেন্ডারিতে নাম্বার অফ টার্নস বেশি থাকে, ঠিক আছে? সো 100/5 বলতে আমরা বুঝি যে নাম্বার অফ টার্নস অফ প্রাইমারি কয়েল হচ্ছে কি 5টা, আর সেকেন্ডারিতে নাম্বার অফ টার্নস হচ্ছে 100টা। সো এটার মানে হচ্ছে যে প্রাইমারিতে যদি 5 অ্যাম্পিয়ার 100 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, সেকেন্ডারিতে যাবে অনলি 5 অ্যাম্পিয়ার কারেন্ট। কারণ কি আমাদের ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা জানি পি ইকুয়াল প্রাইমারি সাইডের যে পাওয়ারটা সেকেন্ডারি সাইডের পাওয়ারটা কিন্তু সেম। সো সেকেন্ডারি সাইডের নাম্বার অফ টার্নস যদি বাড়াই তাহলে কি হবে? ভোল্টেজ বাড়বে, সো কারেন্ট কি হবে? কমবে। সো কারেন্ট কমবে, কমানোর জন্যই আমাদের সেকেন্ডারিতে আমাদের নাম্বার অফ টার্নস বেশি রাখতে হয়, ঠিক আছে? আর প্রাইমারিতে নাম্বার অফ টার্নস যেহেতু কারেন্ট বেশি, সো এখানে নাম্বার অফ টার্নস কম থাকে। এটা কি বুঝতে পারছো এটা? জি স্যার। আচ্ছা, সো কারেন্ট ট্রান্সফরমারটা কিভাবে কানেক্টেড থাকবে? আমরা যেটা বললাম যে লোডের সাথে কারেন্ট ট্রান্সফরমারটা সবসময় সিরিজে কানেক্টেড থাকবে। সো লাইনটা আমাদের লোডের সাথে সরাসরি দেখতে পাচ্ছি আমরা, এই যে লাইন, এই লাইনটা আমাদের লোড, এই লোডের সাথে আমাদের এই যে কারেন্ট ট্রান্সফরমারটা সিরিজে কানেক্টেড, তার প্রাইমারি সাইডটা। আর সেকেন্ডারি সাইডটা কোথায় কানেক্টেড? সেকেন্ডারি সাইডটা হচ্ছে কি আমাদের মিটারিং ইকুইপমেন্টের সাথে কানেক্টেড। সো এখানে কিন্তু আইসোলেশন হয়ে যাচ্ছে। সো এটাকে আমরা বলতেছি কি সিঙ্গেল রেশিও সিটি, যেটাকে আমরা বলতেছি সিঙ্গেল রেশিও সিটি। তার মানে এখানে হচ্ছে কি রেশিও একটা। ফর এক্সাম্পল এটা যদি 100/5 হয় তাহলে এখানে Progress. ঠিক আছে? So, আর যদি নাম্বার অফ টার্নস যত বাড়াবো তত কি হবে? সো আমরা নাম্বার অফ টার্নস যত কমাবো তত কি হবে? নাম্বার অফ যত বাড়াবো তত কি হবে? ভোল্টেজ বাড়বে, কারেন্ট কমবে, ঠিক আছে? এখানে আমরা x2 টু x3 টার্মিনালে দেখো এটা রেশিও বলতেছে আমরা কত 200/5। তার মানে এখানে যদি 200টা টার্ন আর যদি ঠিক আছে, সো নাম্বার অফ টার্নস বাড়লে কি হবে? কারেন্ট অনেক বেশি কমবে, কারণ ভোল্টেজ অনেক বেশি বাড়বে। এখানে 400টা টার্ন আছে, যেহেতু 400টা টার্ন হলে আমাদের ডবল ভোল্টেজ ইনডিউসড হবে, তো কারেন্টের ভ্যালুটা হয়ে যাবে আরো অর্ধেক। আর এখানে যেহেতু নাম্বার অফ টার্নস কম, সো এখানে আমাদের কারেন্টের ভ্যালুটা কিন্তু একটু বেশি হবে। সো এটা কখন ইউজ করবো? মাল্টি রেশিও বা এই যে ট্যাপিং আমরা কখন ইউজ করবো? সিটিতে অনেক সময় ট্যাপিং থাকে, সো তখন এটাকে আমরা বলি মাল্টি রেশিও সিটি। সো এই মাল্টি রেশিও সিটি আমরা ইউজ করবো কখন? যখন আমাদের লোড বাড়ার কোনো পসিবিলিটিস থাকবে। যদি লোড বাড়ার পসিবিলিটিস থাকে সেক্ষেত্রে আমাদের মাল্টি রেশিও সিটি ইউজ করতে পারি। বা ফিউচারে কোনো লোড আমরা একটার সাথে অ্যাডিশনাল অ্যাড করব, এরকম যদি কোনো ডিজাইন করতে হয়, সো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? মাল্টি রেশিও সিটি ইউজ করতে হবে। কেন আমাদের মাল্টি রেশিও সিটি ইউজ করতে হবে? ফর এক্সাম্পল এখন যাচ্ছে ধরো, এখন লোড আছে ধরো 200 অ্যাম্পিয়ার, সো লাইনের 200 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, সো প্রাইমারিতে হচ্ছে কি আমাদের 200 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে,
তাহলে আমরা যদি ধরো আমাদের এখানে একটা 200/5 সিটি আছে, 200/5 সিটি। সো 200/5 সিটি, তার মানে এখানে আমরা একটা কি কানেক্ট করব, এখানে একটা এমিটার কানেক্ট করব, যে এমিটারটা কত কারেন্ট মেজার করবে, 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে, তার মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে গুণ করে 200 অ্যাম্পিয়ার। কিন্তু কোনো কারণে যদি লোড বেড়ে যায়, আমাদের এমিটারের রিডিং, আমাদের এমিটারের স্কেল কিন্তু ম্যাক্সিমাম কত আছে বললাম, 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে, এটা 5 অ্যাম্পিয়ারের এমিটার। সো এখন যদি কোনো কারণে লোড বেড়ে যায় 400 অ্যাম্পিয়ার, ধরো লোড দিলাম, তাহলে কি ওই এমিটার কারেন্টটাকে মেজার করতে পারবে? পারবে? কারণ কি, তার ভিতর দিয়ে তার তো ম্যাক্সিমাম স্কেল হচ্ছে কত, 5 অ্যাম্পিয়ার, সে কিন্তু আর মেজার করতে পারবে না। সো এমিটার কিন্তু কারেন্ট শো করবে না, সো এবং এমিটার কিন্তু ড্যামেজ হয়ে যাবে। কেন? কারণ তার ভিতর দিয়ে কিন্তু এখন ডবল কারেন্ট যাচ্ছে, সো এটা ড্যামেজ হয়ে যাবে। সো সেই আমরা কি করতে পারি, আমরা এই ট্যাপিং পজিশনটাকে চেঞ্জ করে দিতে পারি। সো ট্যাপিং পজিশন যদি আমরা চেঞ্জ করে দেই, তাহলে কি হবে খেয়াল করো, যে আমরা 400/5 যদি ইউজ করি, তাহলে মনে করো এখন যদি লোড ডবলও হয়ে যায়, লোড ডবল হয়ে গেলে কি হবে, আমাদের এই স্টিল কিন্তু অ্যামিটার স্কেলে আমাদের কিন্তু 5 অ্যাম্পিয়ার কারেন্টই যাচ্ছে। সো 5 অ্যাম্পিয়ার কারেন্ট যদি যায়, সে কিন্তু তার মাল্টিপ্লাইং ফ্যাক্টর কিন্তু এখন 400/5। সো এখন সে 400/5 দিয়ে গুণ করে কিন্তু আমাদের অ্যাকচুয়াল কারেন্টটা দেখাবে। সো লাইন কারেন্ট কিন্তু সে 400 অ্যাম্পিয়ারই দেখাবে, কিন্তু এক্ষেত্রে কিন্তু লাইন কারেন্ট সে 200 অ্যাম্পিয়ারই দেখাবে। সো মাল্টি রেশিও সিটি কখন দরকার? মাল্টি রেশিও সিটি দরকার তখনই যখন আমাদের লোড বাড়ার একটা পসিবিলিটিস থাকে, বা ফিউচারে আমরা যদি লোড অ্যাড করতে হয়, সো সেসব ক্ষেত্রে আমাদের মাল্টি রেশিও সিটি ইউজ করতে হয়, যার ফলে আমাদের একই এমিটার দিয়ে কিন্তু আমরা হাই কারেন্টটাকেও মেজার করতে পারি। সো সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র তার মাল্টিপ্লাইং ফ্যাক্টরটাকে চেঞ্জ করে দিতে হবে। এটা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ বলো। অবশ্যই, কারণ কি ট্রান্সফর্মার কি পাওয়ার ট্রান্সফর্ম করতে পারে? হ্যাঁ, তো এটা কি প্রাইমারি সেকেন্ডারির মধ্যেই তো হচ্ছে কথাটা। না 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 না, মানে লোড ফিউচারে বাড়বে, বা লোড আমি বাড়াচ্ছি, সো সেক্ষেত্রে ওই এমিটার দিয়ে যদি আমি কারেন্ট প্রাইমারিতে হচ্ছে কি 5টা টার্ন, সেকেন্ডারিতে হচ্ছে 200টা টার্ন। সো এখানে আমাদের ভোল্টেজের ভ্যালুটা কম, ঠিক আছে। সো ভোল্টেজের ভ্যালু যদি কম হয়, তাহলে কারেন্টের ভ্যালু কিন্তু এখানে কি হবে, বেশি হবে। সো এখানে আমাদের 200/5 দিয়ে আমরা কিন্তু এই কারেন্টটাকে মেজার করতে পারতেছি। এখানে এখন কিন্তু 5 অ্যাম্পিয়ার। শর্ট করে দেবো কেন বলছো, শর্ট কেন করবো? সিটিকে শর্ট করে দিব কখন, যখন সিটিটা ওপেন থাকবে, ঠিক আছে। এটা তো ওপেন না, এখানে তো অ্যামিটার থাকবে। হ্যাঁ, সেটা সেখানে শর্ট করে দিলাম, কিন্তু সেটার ভিতরে তো ম্যাক্সিমাম কারেন্ট যাবে তখন। হ্যাঁ, এখানে কারেন্ট, সেটাই তো বলতেছে, সে কারেন্ট বেশি হওয়ার জন্য ম্যাক্সিমাম কত কারেন্ট। আচ্ছা, আমি এখানে আরেকটু ক্লারিফাই করতেছি, এখানে একটু খেয়াল করো, একটু তোমার কোশ্চেনটা একটু ইয়ে করতেছি। ধরো এখানে আমাদের পাওয়ার হচ্ছে P1, ঠিক আছে। তো এখানেও তোমার এটা তো একটা নির্দিষ্ট পাওয়ার থাকবে, তো P2। তো P1 আর P2 কি হবে, অলওয়েজ সেম হবে, তাই তো। P1 ইকুয়াল টু কি হবে, P2 হবে। তো এখানে আমাদের যদি বলি, তাহলে আমাদের এখানে প্রাইমারি সাইডে যে পাওয়ারটা V1 I1, ঠিক আছে, V1 ইন্টু I1, অর্থাৎ প্রাইমারি সাইডে যে পাওয়ারটা V1 ইকুয়াল টু I1 ইকুয়াল টু কি হবে, V2 I2, ঠিক আছে। আমি যদি লিখি একটু V2 I2,
তাহলে V1 I1 ইকুয়াল টু V2 I2। এখন V1 ভোল্টেজটা, V1 এর যে ভোল্টেজটা সেটা কি আমাদের এখানে লাইনের কারেন্টটা কি বেশি না কম? আচ্ছা, লাইনে কারেন্টটা বেশি, তার মানে এখানে আমাদের ভোল্টেজের ভ্যালুটা কমাতে হবে। ঠিক আছে, ভোল্টেজের ভ্যালু কমানোর জন্য এখানে নাম্বার অফ টার্নস কি করতে হবে? নাম্বার অফ টার্নস যদি কমাই তাহলে হ্যাঁ 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 সিঙ্গেল টার্ন থাকে অথবা 5টা টার্ন থাকে, বেশি থাকে না সাধারণত। সো সিঙ্গেল টার্ন থাকে। সো এই দুইটার যে গুণফল হবে, এই দুইটার গুণফল হতে হবে কি এই দুইটার সমান। এখন এই যে সেকেন্ডারিতে আমরা চাচ্ছি কি, সেকেন্ডারিতে চাচ্ছি কারেন্টের ভ্যালুটাকে কমাতে। সেকেন্ডারিতে কারেন্টের ভ্যালুটাকে কমাতে কেন কমাতে চাচ্ছি? যাতে করে আমাদের এখানে যে মিটারটা আমরা ইউজ করব সে মিটারে জানে যেহেতু লো রেটিং এ, সো সেই কারেন্টটাকে যে অ্যাকুরেটলি মেজার করতে পারে। সো এই জন্য আমাদের কি করতে হবে? সেকেন্ডারিতে নাম্বার অফ টার্নস বাড়াতে হবে। বুঝতে পারছো? সো নাম্বার অফ টার্নস বাড়ালে কি হবে? ভোল্টেজ বাড়বে কিন্তু কারেন্টটা কি হবে? কমে যাবে। বুঝছো? আচ্ছা, এখন তোমার কথায় আসি, যে তোমার যে বললা যে তুমি ওইখানে যে রেজিস্ট্যান্স তো জিরো, সো রেজিস্ট্যান্স জিরো ঠিক আছে, কিন্তু কয়েলের তো একটা রেজিস্ট্যান্স থাকবে। সো নাম্বার অফ টার্নস যত বাড়াবো তো কয়েলের রেজিস্ট্যান্স কি একটু বাড়বে না? বোঝা গেছে? লো ভোল্টেজ লাইনে এটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে তোমার একটা জিনিস মাথায় রাখবা যে কোন জায়গায় কারেন্ট বেশি হবে। আমরা তো থিওরিটিক্যালি বলি যে রেজিস্ট্যান্স ইকুয়াল টু জিরো, মানে কারেন্ট হচ্ছে ইনফাইনাইট, কিন্তু আমাদের ফল্ট কারেন্টের ভ্যালুটা ডিপেন্ড করে হচ্ছে কিন্তু আমাদের লাইনের রেজিস্ট্যান্সের উপরে। ঠিক আছে, ফল্ট পাথ রেজিস্ট্যান্সের উপরে, ফল্ট পাথ রেজিস্ট্যান্সের উপরে ভ্যারি করে হচ্ছে তার কারেন্টের ম্যাগনিটিউড। সো কারেন্টের ম্যাগনিটিউড বেশি হবে কি কম হবে সেটা ডিপেন্ড করবে অলওয়েজ তার আমাদের এই ফল্ট পাথে কোনো রেজিস্ট্যান্স আছে কিনা। ঠিক আছে, এখন এটা তুমি বলতে পারো না সরাসরি যে কোন জায়গায় বেশি হবে। এখন মনে করো 200/200 লাইনের ভোল্টেজ হচ্ছে ধরো 200 কেভি, কারণ ফল্ট পাথ রেজিস্ট্যান্স অনেক বেশি। সো সেক্ষেত্রে যে কারেন্টটা হবে, আর যদি লাইনের ভোল্টেজ কম হয় কিন্তু ফল্ট পাথ রেজিস্ট্যান্স যদি বেশি মানে লাইনের ভোল্টেজ কম হলো কিন্তু ফল্ট পাথ রেজিস্ট্যান্স জিরো হলো, সেক্ষেত্রে কারেন্টের ভ্যালু কত হবে সেটা হয়তো বা তার থেকেও বেশি হতে পারে। ঠিক আছে, সেটা ডিপেন্ড করতেছে আমাদের লাইন ফল্ট পাথের রেজিস্ট্যান্সের উপরে। বুঝতে পারছো এটা? আচ্ছা, সিঙ্গেল রেশিও সিটি এন্ড মাল্টি রেশিও সিটি আমরা দেখলাম, এবং এটা কোথায় ইউজ করে সেটা দেখলাম, অর্থাৎ যেখানে আমাদের লোড বাড়ার পসিবিলিটিস থাকে, সো সেসব ক্ষেত্রে আমরা মাল্টি রেশিও সিটি ইউজ করব। ঠিক আছে, সো এখানে আমরা যে স্কিমেটিক ডায়াগ্রামটা দেখলাম, এই স্কিমেটিক ডায়াগ্রামে আমরা বললাম যে মাল্টি রেশিও সিটি ইউজ করার মেইন যে রিজনটা, কেন আমাদের ইউজ করব, কোথায় ইউজ করব। তো এই জিনিসগুলো এখানে লেখা আছে, এটা একটু ভালো করে দেখে নিবা। So dual ratio CT are used in application where it is necessary to have available two ratio of primary to secondary current from the same secondary winding। অর্থাৎ সেকেন্ডারি ওয়াইন্ডিং থেকে তুমি একই সেকেন্ডারি ওয়াইন্ডিং থেকে দুই ধরনের কারেন্ট কিন্তু পাবা। ঠিক আছে, so this may be accomplished by adding a tap in the secondary winding to get a secondary ratio। so এখানে ট্যাপিং করে আমরা এই মাল্টি রেশিও সিটিটা করে থাকি। The ratio is obtained by the tap is usually 1/2 of the ratio obtained by the full secondary winding। so এখানে দুইটা ট্যাপিং করা হয়, একটা 100% ট্যাপিং আর একটা হচ্ছে 50% ট্যাপিং। সো এখানে একটু আগে আমরা দেখলাম যে একটা 400/5 আর একটা হচ্ছে 200/5। সো এখান থেকে যদি আমি নেই কারেন্টের ভ্যালুটা যা হবে, এখান থেকে যদি নেই তাহলে কারেন্টের ভ্যালুটা তার থেকে অনেক কম হবে। ঠিক আছে, সো 400/5 এর ক্ষেত্রে আমাদের কারেন্টের ভ্যালুটা হাই কারেন্ট আমরা মেজার করতে পারবো, আর এখান থেকে যদি আমরা নেই তখন আমরা এখান থেকে লো কারেন্ট মেজার করতে পারবো, মানে হাফ কারেন্ট মেজার করতে পারবো। আচ্ছা আচ্ছা, তো সেটাই বলতেছে, schematic example is previously shown with 200 ampere flowing in the primary, a connection X2 to X3 will produce 5 ampere current. As the load grow 400 amperes, the secondary circuit will be connected to X1 and X3 to still produce 5 ampere in the secondary circuit। so X1 X3 কোনটা? X1 X3 হচ্ছে এটা। তো এই পয়েন্টে যদি আমি কানেক্ট করি তাহলে ওই স্টিল 5 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু আমরা মেজার করতে পারবো, যেটা আমরা 200 অ্যাম্পিয়ারের ক্ষেত্রে আমরা X2 টু X3 তে আমরা কানেকশন নিয়েছিলাম 5 অ্যাম্পিয়ার কারেন্টটাকে মেজার করার জন্য। আচ্ছা, এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা বলো? না স্যার নাই। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম সবাইকে।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Recording